সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 275 থেকে 279 আয়াতগুলি দেখি, তখন সেখানে আমরা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে যারা থাকে, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় রিবাখোর। এখন রিবাখোর সে যেই হোক না কেন, যে এলাকার হোক, যে ন্যাশনালিটির হোক, যে দেশের হোক, যে রঙের হোক, আল্লাহ বলছেন তার বার্তাবাহক রাসূলকে সাথে নিয়ে ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন। যুদ্ধের ঘোষণা কেন দিয়ে রেখেছেন? কারণ এই রিবাখোরেরা আল্লাহ তাআলার শান্তির পৃথিবীকে অশান্তিতে পরিবর্তন করে রেখেছে। তাই আমাদের দেশে রিবাখোরদের এখন আর অভাব নেই। এই রিবাখোর আজকে যারা আমরা দেখতে পাচ্ছি, বিএনপির যারা নেতা নেত্রী এবং কর্মী সমাজ সেই আওয়ামী লীগের মতো চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেছে, এরাই কিন্তু কিছুদিন পূর্বেই, কয়েক মাস পূর্বেই মাজলুম ছিল। জালেমের বিরুদ্ধে সব মাজলুমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে বিভিন্নভাবে ফরিয়াদ করেছিলেন। খুনি হাসিনার জুলুমের কারণে দেশের এবং প্রবাসের ভাই বোনেরা কেউ নামাজে দোয়া করছে, কেউ কাবার গিলাফ ধরে দোয়া করছে, কেউ সেজদায় যেয়ে দোয়া করছে। সকলের একটি কথা ছিল, আল্লাহ এই জালেম কওম থেকে আমাদেরকে বাঁচান এবং ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে কোনো অভিভাবক পাঠান। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অভিভাবক হিসেবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই মাজলুম কওমের জন্য। আমাদের পদে পদে সব দোয়াগুলি আল্লাহ 5 আগস্ট 2024 সাল পর্যন্ত তিনি সব শুনে নিলেন, সবই তিনি কবুল করে নিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে বিএনপি 5 আগস্ট 2024 সালের পূর্বে মাজলুম ছিল, আজ তারাই জালেম হয়ে গেছে, আজ তারাই রিবাখোর হয়ে গেছে, আজ তারাই বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দেওয়ার জন্য যেভাবে খুনি হাসিনা দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, এরাও ভয়ানক আকারে শুরু করে দিয়েছে। কিছুদিন পূর্বের মাজলুমরা আজ জালেম হয়ে গেছে। আল্লাহ বলছেন লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা যদি জুলুম না করো তাহলে তোমাদের উপরেও জুলুম করা হবে না। অতীতের ইতিহাস আমরা দেখি, শেখ মুজিবুর রহমান জাতির উপরে জুলুম করেছিলেন, তারও বিদায় নিতে হয়েছে। জিয়াউর রহমান জাতির উপরে জুলুম করেছিলেন, বিভিন্ন সেক্টরের উপরে জুলুম করেছিলেন, তাকেও বিদায় নিতে হয়েছে। এরশাদ জাতির সন্তানদের উপরে ভয়ানক জালেম হিসেবে চিহ্নিত ছিলেন, তাকেও বিদায় নিতে হয়েছে। হাসিনা কঠিনভাবে
জুলুম নির্যাতন করেছে তাকেও বিদায় নিতে হয়েছে। খালেদা জাতির উপরে জুলুম নির্যাতন করেছে, তাকেও বিদায় নিতে হয়েছে। কেউ অপমান, অসম্মান এবং বদনাম হওয়া থেকে বাঁচেনি। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর সিস্টেমটা এরকম। হিটলার অনেক বড় জালেম ছিল, বিদায় হয়ে গেছে। নরেন্দ্র মোদি গুজরাতের কসাই উপাধি পেয়েছে, অনেক বড় জালেম, বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বিএনপি যেভাবে মাজলুম থেকে পুনরায় জালেম হয়ে গেছেন, আল্লাহ বলছেন ওয়াইন তাউদু নাউদ, তোমরা যদি আবার ফেরত এসো পূর্বের সেই কর্মের, তাহলে আল্লাহ বলছেন আমিও ফেরত আসব। দেশবাসী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে পেয়ে অনেক খুশি। আমি নিজেও বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে চাই গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাদের তন্ত্রের সিস্টেমগুলি নিপাত যাক। যার সবচেয়ে বড় উদাহরণ হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সকলের প্রিয় পাত্র। আবার এই গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাদের তন্ত্রের বিপরীত বাংলাদেশের প্রধান আসনে আল্লাহ তাকে বসিয়ে দিয়েছেন। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ ওয়ালান তুগনিয়া আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত। আমরা বিজয় চেয়েছিলাম, আল্লাহ বিজয় দিয়েছেন। আমাদের অনেক ভাই বোনদের দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, আবার অনেক ভাই বোনেরা অঙ্গহানি হয়েছেন। তাদেরকে এখন আবার সরকার মূল্যায়ন করতে চাচ্ছে না, যদিও তারাই প্রাপ্য ভালো ভালো যোগ্যতার আসন যেগুলি রয়েছে, তাদের যার যে যোগ্যতা রয়েছে এই ভাই বোনদেরকে সেই আসনে আসীন করা। কিন্তু সামান্য কিছু অপদার্থরা এসে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ঘিরে ধরেছে, আর এটির পিছনে ভারত অঢেল টাকা পয়সা খরচ করে চলেছে। সেনা প্রধানকে এত বেশি ভালোবাসতাম, তিনি আবার ইলেকশন নিয়ে নাটকবাজি শুরু করেছেন, বিএনপির হয়ে কথা বলা শুরু করেছেন। এইভাবে একে একে ভারতের পাচাটাদের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। যাদেরকে একটু ভালো মনে করেছিলাম তারাই দেখা গেল এখন বড় বড় অপরাধী, মুখোশের আড়ালের চেহারা তাদের বেরিয়ে আসছে। একসময় মাজলুম যারা ছিল তারাই এখন জালেম হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে শাস্তি, এই শাস্তির আওতাধীন হয়ে যাচ্ছে সেই মাজলুমরা। এই জালিমরা পারেনি একটি বালুর ট্রাক সরাতে, আজ মুতে দেওয়ার কথা বলছে। হাসনাত আব্দুল্লাহর মতো একটি ভালো ছেলে, যে কিনা শত শত কোটি টাকার লোভ ছেড়ে দিয়েছে, পক্ষান্তরে তার অনেক সঙ্গী সাথীরা টাকা স্রোতে ভেসে যাচ্ছে। যারা মাজলুম ছিল তারাই জালেম হচ্ছে, অথচ আল্লাহ তাআলার শিক্ষাতে বলা হচ্ছে লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম যদি না করো তাহলে জুলুম করা হবে না। আজ মাজলুমেরা বলে চলেছে যে আমরা 16-17 বছর কিছু খেতে পারিনি, এখন আমরা খেতে চাই। মূলত এরা খেতে চায় না, এরা
আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে রিবাখোরদের বিরুদ্ধে, এরা সবাই রিবাখোর হতে চায়। তাই এখনো দেশ থেকে অর্থ পাচার হচ্ছে, এখনো দেশে লুটপাট চলছে, হরি লুট চলছে। করছে কারা? কয়েক মাস পূর্বে যারা 5 আগস্ট 2024 সালের পূর্বে যারা মাজলুম ছিল, আবার যারা জালেম ছিল তারা এখন মাজলুম হয়ে আছে। এরাও আবার এই নব্য জালেমদের সাথে তাল মিলিয়ে চলছে। খুনি হাসিনার পেটুয়া বাহিনীর একটা অংশ এখন বিএনপিতে যোগ দিচ্ছে, কারণ তারা জালেম ছিল এবং তারা বুঝতে পারছে এই মাজলুমেরা কয়েকদিনের মধ্যে জালেম হয়ে যাবে, তো জালেমে জালেমে মাসতুতো ভাই হয়ে যাবে। তদ্রূপ ধর্মের খোয়ার যারা পরিচালনা করে, ধর্মের স্টেশন যারা পরিচালনা করে, উলামা লীগ, উলামা দল, এরাও এখন একে অপরের সাথে পার্টি বদল করছে, স্থান পরিবর্তন করছে, বল পাল্টাচ্ছে। জামাত ইসলাম মুনাফিকিনদের সবচেয়ে বড় দল, এরা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে চলেছে। সেই যুগের পশ্চিম পাকিস্তানে, আজকের পাকিস্তানে, আবার এই বাংলাদেশে। এরাই একসময় ৭১-এ যা করেছে সবাই জানে। আবার এরাই একসময় খুনি খালেদার সাথে, আবার এরাই একসময় খুনি হাসিনার সাথে। এই মুনাফিকিনরা এখন বল পাল্টাচ্ছে। এইভাবে এই দেশে যদি আমরা কোরআন মান্যকারী মুমিন মুসলিমদের দেখি, তাহলে হাতে গোনা কিছু আমরা পেতে পারি। আদার দেন সবাই জালিম, সবাই মাজলুম, সবাই মাজলুম, সবাই জালিম। তাই আসুন আমরা কোনোভাবেও যেন জালেমের পক্ষ না নিই। যে জালিম কিছুদিন পূর্বে মাজলুম ছিল, আবার তারাও খুনি খালেদার যুগে মাজলুম ছিল। লগি বৈঠার তাণ্ডব দেখিয়ে তারা জালেম হয়ে দেশটিকে কিভাবে লুটপাট করেছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নইলে আমরা যদি জালেমদের সাপোর্টার হয়ে যাই, তাহলে পরকালে এদের সাথে আমাদের উঠতে হবে। আর আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, আমরা মাজলুম, আমরা জালেমের বিরুদ্ধে সবসময় আয়াতের মাধ্যম দিয়ে সংগ্রাম করেই চলেছি। যতদিন নিজ বডিতে ব্যক্তিত্ব রয়েছে, আত্মা রয়েছে, রূহ রয়েছে, নফস রয়েছে, ততদিন জালেমের বিরুদ্ধে মাজলুম হয়ে লড়াই করে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মুইতে না দুদু গো, ও দুদু মুইতে না এই দেশেতে সোনার দুদু, দুদু গো। ঈদের পরে আন্দোলন আছে গো, ও দুদু মুতলে হবে বন্যা গো, সোনার দুদু, দুদু গো। মাহফুজার ওই বোতল নিয়েন গো, ও দুদু বোতল ভৈরা মুতেন গো, সোনার দুদু, দুদু গো। নইলে মুতেন বালুর ট্রাকে গো, ও দুদু ট্রাক জানো না ভাসে রে, সোনার দুদু, দুদু গো। কোন দোষে ভাসাইবেন দুদু গো, ও দুদু দের যুগে মুতাসে নাই, সোনার দুদু, দুদু গো। মুইতে না দুদু গো, ও দুদু
মুইতে না এই দেশেতে সোনার দুদু দুদু গো সোনার দুদু দুদু গো সোনার দুদু দুদু গো। কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি। দুদু সাহেবের মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি নিজেই প্রস্রাবের তোড়ে ভেসে যেতে চান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির সিনিয়র নেতা শামসুদ্দিন দুদু সাহেব তিনি প্রস্রাব নিয়ে একটি মন্তব্য করেছেন এবং এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়ে গিয়েছে। নানান জনে নানান রকমের পোস্ট করছেন। এ ব্যাপারে চ্যাট জিপিটি কতটুকু অবগত, চলুন সেটা একটু দেখে আসি। আমি চ্যাট জিপিটির সাথে কথা বলি, চ্যাট জিপিটি এটা জানে কিনা এবং তার প্রতিক্রিয়া কি সেটা আমরা একটু দেখব। আসুন শুরু করি। কি খবর বন্ধু, ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তোমার খবর কি? আজকে কি করছো? আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। তুমি কি সেটার সমাধান দিতে পারবা? অবশ্যই। তোমার সমস্যাটা কি আমাকে খুলে বলো, আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করতে। তার আগে তোমাকে বলি, বাংলাদেশের রাজনৈতিক পার্টি বিএনপি, সেই বিএনপির একজন নেতা প্রস্রাব করা নিয়ে মন্তব্য করেছে। সেই মন্তব্য সম্পর্কে কি তুমি অবগত? হ্যাঁ, আমি এই বিষয়ে কিছু খবর দেখেছি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গত মঙ্গলবার 20 মে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্যটি করেছিলেন। তিনি বলেছিলেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করেন তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা সার্জিস আলম ফেসবুকে লেখেন, ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি। তুমি কি এই বিষয়ে আরো কিছু জানতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি এ বিষয়ে আরো কিছু জানতে চাই। তুমি আর কি কি জানো, কন্টিনিউ করো। এই মন্তব্যের পর শামসুজ্জামান দুদু সমালোচনার মুখে পড়েন। অনেকে তার এই মন্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং উস্কানিমূলক বলে মনে করেন। তবে তার দলের কিছু সদস্য এই মন্তব্যকে সমর্থন করেন এবং বলেন যে এটি একটি রূপক মন্তব্য ছিল। তুমি কি এই বিষয়ে আরো কিছু জানতে চাও? তার দলের সদস্যও এই মন্তব্যকে সমর্থন করেছে? কোন কোন সদস্য তুমি কি বলতে পারো? বিএনপির কয়েকজন সিনিয়র নেতা এই মন্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং উস্কানিমূলক বলে সমালোচনা করেছেন। তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গয়েশ্বর চন্দ্র রায় অন্যতম। তারা দুদু সাহেবের এই মন্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন এবং দলের পক্ষ থেকে এর কোনো সমর্থন নেই বলে জানিয়েছেন। তুমি যে এই বক্তব্যটা দিলা, এই বক্তব্য কোথায় থেকে পাইছো? তোমার কাছে কোনো রেফারেন্স আছে? হ্যাঁ, আমার কাছে এই তথ্যের কিছু রেফারেন্স রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুদু সাহেবের এই মন্তব্যের সমালোচনা করেছেন। তারা এটিকে অসৌজন্যমূলক এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে অভিহিত করেছেন। এই তথ্য রয়েছে। রুহুল কবির রিজভির কথা বললা, গয়েশ্বর চন্দ্র রায়ের কথা বললা, তারপরে মির্জা ফখরুল ইসলাম সাহেবের কথা বললা। তারা যে বক্তব্য দিয়েছে এই কথা তুমি বললা। এখন তুমি এটার প্রমাণ দাও আমাকে, না হলে তুমি মিথ্যাবাদী। বিএনপির সিনিয়র নেতারা দুদু সাহেবের মন্তব্যের সরাসরি সমালোচনা করেননি। তারা এই মন্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন এবং দলের পক্ষ থেকে এর কোনো সমর্থন নেই বলে জানিয়েছেন। তুমি যদি চাও আমি তোমাকে এই বিষয়ে আরো তথ্য দিতে পারি। দাও দেখি, কি তথ্য তোমার কাছে আছে। আমি দুঃখিত, আমার আগের বক্তব্যে কিছু ত্রুটি ছিল। বিএনপির সিনিয়র নেতারা দুদু সাহেবের মন্তব্যের সরাসরি সমালোচনা করেননি। তবে তারা এই মন্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন এবং দলের পক্ষ থেকে এর কোনো সমর্থন নেই বলে জানিয়েছেন। গয়েশ্বর চন্দ্র রায় এবং রুহুল কবির রিজভী এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তুমি যদি চাও আমি তোমাকে এই বিষয়ে আরো তথ্য দিতে পারি। দাও, তথ্য দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি আমার তথ্যের উৎস জানতে চাচ্ছ। এই খবরটি প্রথম আলো,
ডেইলি স্টার এবং বিবিসি বাংলা সহ বেশ কয়েকটি নির্ভরযোগ্য পোর্টালে প্রকাশিত হয়েছে। তুমি চাইলে এই পোর্টালগুলোতে প্রকাশিত প্রতিবেদনগুলো দেখতে পারো। আমি দুঃখিত, আমার আগের বক্তব্যে কিছু ভুল ছিল। বিএনপির সিনিয়র নেতারা দুদু সাহেবের মন্তব্যের সরাসরি সমালোচনা করেননি। তারা এই মন্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন এবং দলের পক্ষ থেকে এর কোনো সমর্থন নেই বলে জানিয়েছেন। গয়েশ্বর চন্দ্র রায় এবং রুহুল কবির রিজভী এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, নেটিজেনরা কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে? নেটিজেনরা এই মন্তব্যটিকে বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এটিকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং উস্কানিমূলক বলে মনে করছেন। আবার কেউ কেউ এটিকে বিএনপির রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। তুমি যদি চাও, আমি তোমাকে নেটিজেনদের কিছু প্রতিক্রিয়া পড়ে শোনাতে পারি। শোনাও। নেটিজেনরা এই মন্তব্যটিকে বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। 1. দুদু সাহেবের এই মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন। এর মাধ্যমে তিনি রাজনৈতিক পরিবেশকে কলুষিত করেছেন। 2. এই মন্তব্য বিএনপির রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ। তাদের আর কোনো ইস্যু নেই তাই আবোলতাবোল বলছে। এই মন্তব্যের মাধ্যমে দুদু সাহেব প্রমাণ করেছেন বিএনপি কতটা অসংবেদনশীল দল। তুমি যদি চাও, আমি তোমাকে আরো কিছু প্রতিক্রিয়া পড়ে শোনাতে পারি। 1. দুদু সাহেবের মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি নিজেই প্রস্রাবের তোড়ে ভেসে যেতে চান। 2. বিএনপি নেতারা যদি সত্যি একসঙ্গে প্রস্রাব করেন, তাহলে তো বঙ্গোপসাগর উপচে বন্যা হয়ে যাবে। 3. দুদু সাহেবের মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি আসলে জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন। 4. বিএনপির নেতারা কি তবে জলমানব হয়ে গেছেন? না হলে প্রস্রাবের এমন শক্তি তারা পেলেন কোথায়? কেমন লাগলো তোমার? দুদু সাহেব এই প্রতিক্রিয়ার পরে কি আর কোনো মন্তব্য করেছেন? হ্যাঁ, দুদু সাহেব এই মন্তব্যের পরে আর কোনো মন্তব্য করেননি। তুমি যদি চাও, আমি তোমাকে এই বিষয়ে আরো তথ্য দিতে পারি। তুমি তথ্য দাও দেখি, কি তথ্য আছে? দুদু সাহেবের মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। তবে তিনি নিজে আর কোনো মন্তব্য করেননি। তুমি যদি চাও, আমি তোমাকে এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন পড়ে শোনাতে পারি। একটু পড়ে শোনাও। দুদু সাহেবের মন্তব্য নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেমন যুগান্তর পত্রিকায় ইউনুস উপদেষ্টা মাহফুজ ও জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন দুদু শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এবার তুমি বলো, এত কিছু তো তুমি বললা, ব্যক্তিগতভাবে তুমি কি মনে করো? তোমার মন্তব্যটা কি? দুদু সাহেবের মন্তব্যটি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই ধরনের মন্তব্য রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তোলে এবং সুস্থ বিতর্কের পথে বাধা সৃষ্টি করে। তবে দুদু সাহেব হয়তো রূপক অর্থে কথাটি বলেছেন, যা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। তোমার কি মতামত? আমার আসলে কোনো মতামত নেই। তুমি আরেকটু বলো, এ ব্যাপারটাকে অনেকে হাস্যকর ভাবে দেখছে, তোমার কাছেও কি তাই মনে হচ্ছে? দুদু সাহেবের মন্তব্যটি অনেকের কাছেই হাস্যকর মনে হয়েছে। তবে এর পেছনে একটি রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। তিনি হয়তো এই মন্তব্যের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শক্তির সঞ্চার করতে চেয়েছেন। আচ্ছা, তোমার কি বুঝতে মনে পেরেছি। হয়? আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তবে বিএনপির এই বক্তব্যটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কেমন প্রভাব ফেলতে পারে বলে তোমার মনে হয়? দুদু সাহেবের মন্তব্যটি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আমার মনে হয় এই ধরনের মন্তব্য রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তোলে এবং সুস্থ বিতর্কের পথে বাধা সৃষ্টি করে। তবে দুদু সাহেব হয়তো রূপক অর্থে কথাটি বলেছেন, যা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। তোমার কি মনে হয়? তুমি একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলো, তোমার সাথে আমার আর কোনো কথা নাই। তুমি অনেক কিছু জানো, সব জানতা শমশের হয়ে গেছো। তবে যেটা বলেছো খুব সুন্দর বলেছো, চমৎকার বলেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য তুমি দোয়া করিও। কিভাবে দোয়া করবা একটু বলো তো? বাংলাদেশ বিদেশে আপনি কি কন্ট্রাক্ট করে এসেছেন জানি না,
আপনি অবলীলাক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর, করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন, কি চুক্তি করে এসেছেন? সেই প্রফেসর ইউনূস এমন কি করলেন যে তার কাছে এখন বন্দরের ব্যাপারে আমরা ভরসা করতে পারছি না? গার্মেন্টস সেক্টর কি বিদেশিদের কারণে ডেভেলপ করে নাই? বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে যারা রাজনীতি করে, এই রাজনীতিক বিনিয়োগ, লুটপাট, বাণিজ্যের একটা কেন্দ্র হচ্ছে চট্টগ্রামের বন্দর। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি কিছু লুটেরার কাছে বাংলাদেশ বর্গা দিব? বর্তমানে চট্টগ্রামে আপনার দেখলাম যে প্রফেসর ইউনূস এখানে এসছেন এবং চট্টগ্রাম বন্দর ভিজিট করেছেন। তো এটা নিয়ে বেশ কিছু আলোচনা চলছে যে আমরা কি আমাদের দেশের বন্দর কি বিদেশিদের হাতে তুলে দিচ্ছি কিনা, এরকম বেশ কিছু আলোচনা চলছে। দেখেন, এই ধরনের বামপন্থী পুরাতন আমলের চক্রান্ত, ষড়যন্ত্র খোঁজার রাজনীতি এর আগে ইতিমধ্যে আমরা দেখেছি। আপনাদেরকে এক্সাম্পল দেই যে বাংলাদেশে যখন ইন্টারনেটের লাইন নেওয়া হয়, ফাইবার অপটিক্যাল কেবল সমুদ্রের নিচ দিয়ে নেওয়া হচ্ছিল, তখন কিন্তু যারা নিচ্ছিলেন তারা বলছেন যে বঙ্গোপসাগরে বাংলাদেশের টোটাল ইন্টারনেট কানেকশনের যে লাইন, এটা আমরা ফ্রি করে দেব। তখনও বাংলাদেশে এই কিছু ষড়যন্ত্রকারীরা এটা করতে দেয় নাই। না দেওয়ার পরে কি হয়েছে, বাংলাদেশে সেই ইন্টারনেট কানেকশনের জন্য টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে লাইন টানতে হয়েছে। এই জন্য ষড়যন্ত্র খোঁজার এই রাজনীতি বন্ধ করতে হবে। পৃথিবীতে যে সকল দেশ উন্নত হয়েছে, দেখেন আমেরিকার সাহায্য নিয়ে কি ভিয়েতনাম আজকে উন্নত হচ্ছে না? যেই ভিয়েতনামে তারা 60-এর দশকে যুদ্ধ করেছে, দেশটা ধ্বংস করে দিয়েছে। যেই জাপানে পারমাণবিক, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাঙালি জাত না, বাঙালি সহ 55,126 বর্গ মাইলের মধ্যে যতগুলো জাতি বাস করে, যারা বাংলাদেশি জাতির পরিচয় বহন করে, যারা নিজেদেরকে বলে বাংলাদেশি হিসাবে পরিচয় দেয় যারা, তাই সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা, বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা। প্রধানমন্ত্রী হবেন আপনি, দেশ চালাবেন আপনি, আব্বার লাগে কেন? কথা কথা আব্বা, কথা কথা জিয়াউর রহমান, কথা কথা আব্বার পোস্টার, আব্বার সাইনবোর্ড কেন লাগবে? আপনার আব্বা এখানে কেন প্রাসঙ্গিক? আপনার আব্বা তো 81-এ মারা গেছে, তাই না? শহীদ জিয়া। তাহলে পরে আপনার আব্বা কেন এখানে কথায় কথায় তাকে টেনে আনছেন জিয়া রহমান? মানে ওয়াই আব্বা লাগবে কেন? তারেক জিয়া আপনি প্রধানমন্ত্রী হবেন, তাই তো? তাই না? ইয়েস অর নো, রাইট অর রং? আব্বা কেন লাগবে? আব্বাকে কেন বারবার আপনি ব্যবহার করেন? এন্ড ওয়াই? এন্ড আই ওয়ান্ট টু নো, আব্বা লাগবে কেন? দেশ চালাবেন আপনি, প্রধানমন্ত্রী হবেন আপনি, ক্ষমতা যাবেন আপনি, কিন্তু কথা কথা আব্বা 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 আব্বা, ড্যাডি ড্যাডি। আই এম সিক এন্ড টায়ার্ড অফ দিস ড্যাডি বিজনেস। ওয়াই? ড্যাডিকে টানেন কেন? আব্বা লাগবে কেন? এন্ড ওয়াই? কথায় কথায় আব্বার সাইনবোর্ড, আব্বার নাম, আব্বার অজুহাত, সারাক্ষণ আব্বা আব্বা আব্বা, জিয়া রহমান, জিয়া জিয়া। এন্ড ওয়াই? দেশ চালাবে কে? আপনার আব্বা কবর থেকে? যত সব খালি শহীদ জিয়া, সারাক্ষণ বিএনপি মানে শহীদ জিয়া। ওয়াই? নির্বাচন করবেন আপনি, ক্ষমতা যাবেন আপনি, পিএম হবেন আপনি, কিন্তু আপনি আব্বা ছাড়া কথা বলতে পারেন না। আব্বার সাইনবোর্ড, আব্বার নাম, আপনার ছবি, আব্বার সমস্ত রেফারেন্সেস, তাকে টেনে আনা একটা মৃত মানুষ, কবরে একটা মানুষ আছে, সারাক্ষণ এই কবর ধরে টানে, তাকে কেন আপনারা নিয়ে আসবেন আপনার রাজনীতিতে? ওয়াই? এটা বলতে হবে, জবাব আমি চাই। কেন আব্বাকে আপনারা বারবার প্রাসঙ্গিক করছেন? আপনার কথা বলেন, নিজের কথা বলেন, আপনি কি করেছেন? তারেক জিয়া কি করেছে? And that is important. And that is something that you should talk 24/7. আপনি কি কি কাজ করেছেন? কোথায় আপনি কোন রকম অ্যাচিভমেন্ট, আপনার হ্যান্ডশেক, আপনার কর্মক্ষেত্র, রেজুমে, কোথায় কোথায় কাজ করেছেন, কি কি করেছেন, কোথায় আপনি কি কি উপকার করেছেন, কোথায় আপনি জব
সৃষ্টি করেছেন, কারখানা দিয়েছেন, কোন ইন্ডাস্ট্রিজ তৈরি করেছেন, ডিল করেছেন, প্রোডাক্ট তৈরি করেছেন, ডলার আনছেন, ব্যবস্থা করেছেন, আমার দেশের জন্য কাজ করেছেন, মানুষের জন্য কাজ করে প্রমাণ করেছেন। এই প্রমাণ আমি চাই। আই ওয়ান্ট হোয়াট ইউ হ্যাভ ডান। আপনি কি করেছেন সারা জীবন? আপনার বয়স mid-50s, I think. And mid-50s is a lot of years. It's a lot of aging. It's a lot of time that have passed. Mid-50s. Mid-50s is the best time of the people's life. একজন মানুষের, সক্ষম যোগ্য মানুষের সমস্ত কর্মকাণ্ড mid-50s শেষ হয়ে যায়। কিন্তু এই বয়স পর্যন্ত কি করেছেন? mid-50s পৌঁছানো পর্যন্ত আপনার সিভি কি, আপনার রেজুমে কি, আপনার সকল কর্মকাণ্ডের একটা তালিকা আমরা চাই। আপনি কি করেছেন? আপনার বাবা নয়। চুপ, স্টপ টকিং বাবা, চুপ, স্টপ টকিং জিয়া রহমান। হি ইজ নট দ্য ক্যান্ডিডেট, হি ইজ নট দ্য ম্যান লিভিং টুডে। তিনি এখন বেঁচে নেই, তিনি এখন অপ্রাসঙ্গিক, তিনি এখন কবরে আছেন। তাকে টানবেন না, তার নাম ব্যবহার করবেন না, তাকে আপনারা ইউজ করবেন না লাইক এ ইউটেন্সিল, লাইক এ ইউটিলিটিস। তিনি কোনো এখন বিষয় নয় যে কথায় কথায় তার লেজ টাটানি করবে। তিনি মারা গেছেন 81-এ। কিন্তু এভরি সেকেন্ড ইজ অ্যাবাউট তারেক জিয়া, শহীদ জিয়া। বাট ওয়াই শহীদ জিয়া কেন? 24/7 আর কোনো কথা নাই? তার নাম ভাঙিয়ে খান, তার নাম ভাঙিয়ে খান। ওয়াই? সারাক্ষণ আব্বা আব্বা আব্বা। সিক এন্ড টায়ার্ড অফ দিস। দুনিয়ার কোথায় দেখছেন এটা? এই বারবারিজম, এই অসভ্যতা, এই জঙ্গলি, এই নেকের আচরণ কোথায় দেখছেন দুনিয়াতে? আমাকে দেখান তো, কোথায়, কোন দেশে? আমাকে দেখান। আব্বা আব্বা করে সারাক্ষণ। আমার দেশ বাদে, বিএনপি বাদে, আওয়ামী লীগ বাদে, বিএনপি আওয়ামী লীগ বাদে, এদের জঘন্য ডাকাতদের দল বাদে আর কোন দেশের লোক আব্বা আব্বা করে সারাক্ষণ? আব্বা আব্বা করবেন কেন? সাবধান করছে আপনাকে। নিজের কথা বলেন, তারেক জিয়ার কথা বলেন। একজন mid-50s তারেক জিয়া, 55-56 বছর বয়স। এই বয়সে মানুষ তার সমস্ত প্রমাণ দিয়ে দেয় তারা কিসের যোগ্য, তার কি করতে পারে, তার কি করেছে। একজন যুবক mid-50s পৌঁছালো। এই যুবকটা কি করছে সারা জীবন? যখন সে 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, 35 বছর, 50 বছর, 55 বছর, যখন যুবকটা 20, 30, 40, 50, যখন একজন যুবক, একজন যুবকের, একজন যুবতীর ম্যাক্সিমাম মানুষের অ্যাচিভমেন্ট এন্ড সক্ষমতা এবং তার করার যে এনার্জি, তার যৌবন, তার জীবন যৌবন, এটা হচ্ছে যে mid-50s is the maximum they can use, they can utilize. কিন্তু 60 মানে বার্ধক্য, 60 মানে the man or the woman is old, 60 মানে is a benchmark to get old, is aged, is aging. তখন মানুষ বুড়া হয়ে যায়, তাদের বডি অকর্ম হয়ে যায়, তাদের ব্রেন সেল, তাদের বডি সেল সমস্ত কিছু কমতে শুরু করে, নামতে শুরু, অসুস্থ হয়ে যায়, কর্মসক্ষমতা কমে যায়, তাদের ইউটিলিটি কমে যায়, ইউজ কমে যায়। মানুষ যখন mid-50s পরে যখন যায়, 50-এর পরে মানুষ ডিক্লাইন করে, তাদের এনার্জি, সক্ষমতা, যোগ্যতা সবকিছুই ন্যাচারালি ফিজিক্যালি মানুষ তখন বার্ধক্যের দিকে চলে যায়। কিন্তু আমাকে বলেন, আপনি একজন mid-50s মানুষ, and I demand an answer, প্রধানমন্ত্রী হবেন, নির্বাচন করবেন, এটা বলতে হবে। আপনার অ্যাচিভমেন্ট কি, আপনার অর্জন কি, আপনার কাজ কি, খাতা কলমের প্রমাণ দিতে হবে। খালি লেফটার মারলে চলে না জুনমেট নিয়ে। আপনি দেখান আপনি কি করেছেন সারা জীবন, আপনার অর্জন কি, আপনার কাজ কোথায়, কয়টা ইন্ডাস্ট্রি স্থাপন করেছেন, কয় লক্ষ লোককে কাজ দিয়েছেন। নিজেকে নেতা মনে করেন? এক নেতার কাজ কি? সারা জীবন সে কর্মসংস্থান তৈরি করে, জব তৈরি করে। একজন নেতা সারা জীবন মানুষের জন্য কাজ করে, জীবন জীবিকার জন্য, তাদের ভালো একটা কর্মসংস্থান,
যেন একজন মানুষ মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, 50,000 টাকা বেতন পায়, খেতে পারে, স্বাবলম্বী হয়, তাদের বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য এভরিথিং একটা দেশের জন্য কাজ করে একজন নেতা, তখন সেই নেতা সবার জন্য বন্দোবস্ত করে যেন প্রত্যেকটা মানুষ খেয়ে পরে বাঁচতে পারে, মিনিমাম কস্ট অফ লিভিং তৈরি করতে পারে। দ্য কোয়েশ্চেন ইজ, কি করেছেন আপনি? আপনার বয়স 50-এর বেশি। আই কোয়েশ্চেন বিকজ আই হ্যাভ এ রাইট টু আস্ক ইউ। সে অধিকার আমার আছে, সে কারণ আমার আছে, সে যোগ্যতা আমার আছে, সে আর্গুমেন্ট আমার আছে, সেই লজিক আমার আছে। আপনি কি করছেন 50 বছর বয়সে? আপনার 55 বছর। আমাকে বলেন, আপনার বয়স যখন 25, যখন 25, 30, 40, 50, যখন আপনার বয়স 30, 31, 32, the golden age of a person, the golden time of the gold of a person's life, 20, 30, 40, 50, the gold all about আপনার এজিং, আপনার বয়স, আপনার ম্যাক্সিমাম সময় যেটা 31, 32, 33, 34, 35, 36, 37, 38, আপনি 18 বছর ইংল্যান্ডে। I question your sincerity. I question your honesty. I question your leadership. Yes, I question your leadership 110%. I question your যোগ্যতা, সক্ষমতা, আপনার eligibility to become anything about the running the country. আমাকে বলেন 18 বছর কি করেছেন? কি করছেন 18 বছর? সেই রেজুমে আমি চাই, সেই প্রমাণ আমি চাই। Because it's important, because it is relevant, because it's প্রাসঙ্গিক। বলতে হবে সারা জীবন কি করেছেন, 18 বছর ইংল্যান্ডে বসে কি করেছেন, এটা বলতে হবে। আব্বা লাগবে কেন? এখনো কেন আব্বা লাগবে? আপনার বয়স কি 5, 6, 7? আব্বা আব্বা করেন, কথা বলে আব্বা আব্বা। স্টপ সেইং আব্বা আব্বা, টক অ্যাবাউট ইয়োরসেলফ। আপনি কি করেছেন? ইটস ভেরি ইম্পর্টেন্ট। তারেক জিয়া, আমার কথার কারণ আছে। আকাশে দুইটা জিনিস থাকে, চন্দ্র আর সূর্য। দ্য মুন অ্যান্ড দ্য সান দ্যাট লাইটস আপ দ্য স্কাই at the night time and the daytime. Tariq Jia, at the daytime there's a sun, night time there's a moon. কিন্তু চাঁদের কোনো আলো নাই। চাঁদ সূর্যের আলোয় চলে। পূর্ণিমা বলেন, রেগুলার বলেন, চাঁদের কোনো আলো নাই। চাঁদ অন্ধকার, উইদাউট দ্য সান। একটা চাঁদ, এ বিউটিফুল মুন, পূর্ণিমার আলো, পূর্ণিমার জ্যোৎস্নার আলো, এই জ্যোৎস্নার আলো চাঁদ, বিউটিফুল ম্যাগনিফিসেন্ট চাঁদ। একটা হলুদ রঙের, গোলাপি রঙের, একটা গোল্ডেন রঙের, একটা অরেঞ্জ কালারের টকটকে চাঁদ আমার হাতের সামনে। কিন্তু এই আলো কিন্তু সূর্য থেকে আসছে। রিমেম্বার হোয়াট আই সেড, এই চাঁদের আলো কিন্তু সব সূর্য থেকে আসে। চাঁদের নিজের কোনো আলো নাই, থাকে না। সমস্ত আলো কাজ ফ্রম দ্য সান। যদি সূর্য না থাকে, চাঁদ সবসময় অমাবস্যা। সূর্য না থাকলে চাঁদ সবসময় এক্লিপসে থাকে, অমাবস্যা। এক্লিপস মানে কি? যখন পৃথিবী কামস বিটুইন দ্য সান অ্যান্ড দ্য মুন, দ্যাটস কল্ড লুনার এক্লিপস, চন্দ্রগ্রহণ। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে বসে থাকে ঘাপটি মেরে, তখন হয়ে যায় চন্দ্রগ্রহণ। ইহার নাম মিস্টার জিয়া চন্দ্রগ্রহণ, লুনার এক্লিপস। এখন আপনি আমাকে জবাব দেন আমার কথা। আপনি কি চাঁদ? কোন আলো নাই, বাপ লাগে, বাপের আলো লাগে, বাপের হেরিকেন, বাপের কুপি, বাপের দেয়াশালে, বাপের মোমবাতি, এটা লাগে? কেন লাগবে? আপনি নেতা, প্রধানমন্ত্রী হবেন। ইটস নট এ জোক, ইটস এ সিরিয়াস বিজনেস। আমি ভোট দেই আমেরিকাতে, ট্রাম্পকে দেই, রিপাবলিকান দেই, বিকজ আই এম এ ট্যাক্স পেয়ার। আই হ্যাভ এ রাইট টু ভোট মাই ক্যান্ডিডেট দ্যাটস দ্য মোস্ট ম্যাগনিফিসেন্ট অ্যান্ড এলিজিবল, সক্ষম যোগ্য পদার্থ। আমি কোনো মূর্খকে ভোট দিব না, অযোগ্যকে ভোট দিব না। কারণ ইটস অ্যাবাউট মাই জীবন জীবিকার বিষয়। কে আমাকে বেশি সুবিধা দেবে? আমি ইনভেস্টার, আমি একজন রিয়েলিটার, স্টক মার্কেটিয়ার, আমি একজন ওয়াল স্ট্রিট পার্সন,
আমি একজন মেইন স্ট্রিট পার্সন, আমার অনেক লায়াবিলিটি আছে, আমার অনেক ঝুঁকি আছে। সুতরাং আমাকে এমন কাকে পিএম বানাবো, রাষ্ট্রপতি বানাবো যে যোগ্য পদার্থ, যার সেই বিজনেস, যার সেই লেখাপড়া, যার সেই নেতৃত্ব আছে। কিন্তু আমি কোনো চাঁদকে ভোট দিব না, আমি কোনো চাঁদকে কোনোদিনও প্রধানমন্ত্রী বানাবো, আমি কোনো চাঁদকে যার কোনো আলো নাই। কিন্তু আপনি আপনার বাবার লাইটে চলেন। বিএনপি আওয়ামী লীগ দুইটা সেম টু সেম, দুইটা বাপের খালি বাপ বাপ। শেখ হাসিনা আর তারেক জিয়া কম্পিটিশন দিয়ে বাপ 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 বাপ, সরকার কা 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 বাপ। সিক অ্যান্ড টায়ার্ড অফ ইট। দুইটার কোথায় দিচ্ছে এরকম বারবারিজম, অসভ্যতা, জঙ্গলিপনা। সারাক্ষণ বাপ, আমার বাবা শহীদ জিয়া ঘোষণা দিচ্ছে, ইয়েস সো হোয়াট, সো হোয়াট, ঘোষণা দিচ্ছে ঘোষক। শেখ মুজিব স্বাধীন করছে, সো হোয়াট, সো হোয়াট হ্যাপেন, সে স্বাধীন করছে। জর্জ ওয়াশিংটন স্বাধীন করছে, সো হোয়াট। লজ্জা করে না? বার্ধক্যে পৌঁছে গেছেন, এখন পর্যন্ত কোনো কাজ নাই, লজ্জা করে বসে বসে খান। বার্ধক্যে পৌঁছে গেছে, প্রায় 60 হয়ে গেছে বয়স, টানা 20 বছর বসে আছেন লন্ডনে, কোনো কাজ নাই, ঘরে বসে বসে বুড়া হচ্ছেন। ইয়েস, আই সেড দ্যাট বিকজ আই হ্যাভ এ রাইট টু আস্ক। আমি একজন নাগরিক, আমি একজন ভোটার, আমি একজন দেশপ্রেমিক মানুষ, ভেরি সেন্সিটিভ, ভেরি ভেরি হিউম্যান, ভেরি হিউম্যানিটিক আমার ফিলিংস। সারাক্ষণ বাপ বাপ বলা বন্ধ কর। আপনার আব্বা নট রিলেভেন্ট, নট ইম্পর্টেন্ট, এটা বন্ধ করতে হবে। আমি সাবধান করছি আওয়ামী লীগকে, সাবধান করছি বিএনপিকে। এই কার্সিনোজেন, এই অসুখ, বাপের অসুখ, বাপতন্ত্র, মুজিববাদ, জিয়াবাদ, এ সকল সাপের তন্ত্রমন্ত্র বন্ধ করেন। বাপের দোহাই দেওয়া, বাপের সাইনবোর্ড, বাপের নাম ভাঙিয়ে খাওয়া বন্ধ করেন। নিজের নাম ভাঙিয়ে খান। নিজে কি, আপনি নিজে কি করেছেন? আপনার বয়স প্রায় 60, কি করেছেন নিজে সারা জীবন? আপনার কাজ কি? আপনি কি কি দিতে পারবেন আমাকে? প্রমাণ দেখান, ম্যানিফেস্টো দেন, তালিকা দেখতে চাই। আপনি তারেক জিয়া বার্ধক্যে প্রায় পৌঁছে গেছেন, এখন আপনার কোনো কিছু লংজিভিটি ডিপেন্ডস অন হোয়াট এজ ইউ আর। আপনি প্রায় 60 বছর বয়স, কি করেছেন সারা জীবন, কি কাজ করেছেন? আই ওয়ান্ট টু সি। একজন মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ, একজন সুস্থ স্বাভাবিক শরীরের মানুষ, তাদের কর্মক্ষমতা শেষ হয়ে যায় বাই দ্য টাইম দে আর রিচিং 60। ইউ আর রাইট দেয়ার অলমোস্ট। কিন্তু আজ পর্যন্ত কোনো প্রমাণ আমি দেখিনি দ্যাট উই ক্যান কল ইভেন ওয়ার্ড কমিশন। প্রমাণ দিতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। করিডোরের প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করেছে এবং বলেছে, এটা নিয়ে ভারতীয় নব্য রাজনীতিবিদ রাঙ্গামুলা সালাউদ্দিন নামের কালাউদ্দিন শুয়োর ওইখানে বসে বসে পুল্লুক দিয়া কথা কয়। সে 2 দিন আগে কি কইছে জানেন? নির্বাচনের জন্য যদি যমুনা ঘেরাও করতে হয় এটা হবে দুঃখজনক। আরে সালাউদ্দিন, চুপ মারানি। তোর নেত্রী বিনা বিচারে, তোর নেত্রীকে অন্যায়ভাবে কয়েক বছর হাজতে রাখা হয়েছে, কুত্তার বাচ্চা। তুই আন্দোলন না করতে ভারতে পলাইয়া যাইয়া গুমের নাটক কইরা সাউয়ার পোলা তুই ভারতের হইয়া ব্যাক করছিস। এখন তুই যমুনা ঘেরাও করবি? তোর পুটকি ছিড়া দেব, কুত্তার বাচ্চা। তোর যোগ্যতা হয়েছে বদি হওয়া কক্সেস বাজারের হারামজাদা সালাউদ্দিন। তুই বদি হ, বদির যোগ্যতা আছে তোর। তোর আর কি বলের যোগ্যতা আছে হারামজাদা? তুই যমুনা ঘেরাও করবি? তোর পাশার বাক্কট ভেঙ্গা ফেলাইব শুয়ারের বাচ্চা। দর্শকবৃন্দ, বাংলাদেশে একটা কথা আছে, যত বড় মুখ না তত বড় কথা। সালাউদ্দিন নিজে একজন দুর্নীতি পরায়ণ ব্যক্তি। সালাউদ্দিন রয়ের চিপ লাগানো এক শুয়োর বাংলাদেশে আসছে বাংলাদেশের বাস দিতে। সেই শুয়োরের বাচ্চা বসে এখন বলে সে যমুনা ঘেরাও করবে। কুত্তার বাচ্চা আয় জবদে। সীমান্তে এতগুলো, ওর উপস্থিতিতে এতগুলো মানুষ মারা হয়েছে, ভারতীয়রা মারছে। সালাউদ্দিন একদিন কইছে চল আমরা বর্ডারে লং মার্চ করি? সালাউদ্দিন বলে নাই। সালাউদ্দিন একবার বলছে সীমান্তে বাংলাদেশের সম্পর্কে এত মিথ্যা কথা বলা হয়, চলো আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাও করবো। সালাউদ্দিন একদিন বলছে, বলে নাই। কিন্তু শুয়ারের বাচ্চা কোনো কথা নাই, বার্তা নাই, উঠাকে আমরা যমুনা ঘেরাও করবো। আরে শুয়ারের বাচ্চা,
শুয়ারের বাচ্চা তুই একদিনও কাজটায় প্রণয় ভার্মারে যে আমি জুতা মারবো বলে নাই। কারণ কি জানেন, প্রণয় ভার্মা ওর আব্বা লাগে, প্রণয় ভার্মা ওর স্বামী লাগে, প্রণয় ভার্মা ওর দুলাভাই লাগে। শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা তুই মনে করিস কি তুই বাল জানিস, লেখাপড়া বাল করছিস, হারামজাদা শুয়ার। দর্শকবৃন্দ, আমার কাছে কেন বিরক্ত লাগে, এই কুত্তার বাচ্চার মুখ হয়েছে 2 ইঞ্চি, কথা কয় 20 ইঞ্চি। হারামজাদা শুয়োর। আমার দেশের ভাই বোনদেরকে বর্ডারে গুলি করে মারে। কুত্তার বাচ্চা একবারও বলে নাই আমি ভারতীয় হাই কমিশন ঘেরাও করব। এই কুত্তার বাচ্চা একবারও বলে নাই সালাউদ্দিন যে আমার দেশ সম্পর্কে এতগুলা মিথ্যা কথা ভারতে প্রচার করা হয়, আমি একবার ভারতীয় হাই কমিশন ঘেরাও করব। কেন ওখানে যাচ্ছে না? কেন যায় না? সালাউদ্দিনের পিছনে 2টা শক্তি আছে। বিএনপি তার সামনে কুতুকুতু করে, বিএনপি তার পিছনে কুতুকুতু করে, কারণ এই খানকির পোলার পিছনে আছে ভারত, এবং খানকির পোলার পিছনে বাংলাদেশের আর একজন নব্য মির্জাফর খানকির পোলা আছে, নাম হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেটি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর ভেটি। কারা মুইতে নাই দেশতে সোনার দুদু দুদু, ঈদের পরে আন্দোলন আছে গো, ও দুদু মুখে হবে বন্যা গো সোনার দুদু দুদু। মাহফুজা রইব বোতল নিয়েন গো, ও দুদু বোতল ভৈরা মুতেন গো সোনার দুদু দুদু গো, নইলে মুতেন বালুর ট্রাকে গো, ও দুদু ট্রাক জানো না ভাসে রে সোনার দুদু দুদু গো, কোন দোষে ভাসাইবেন দুদু গো, ও দুদু দেড় যুগে মুতাসে নাই সোনার দুদু দুদু গো, মুইতে না মুতে না দুদু গো, ও দুদু মুইতে না এই দেশেতে সোনার দুদু দুদু গো, সোনার দুদু দুদু গো, সোনার দুদু দুদু গো। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। নরেন্দ্র মোদী বয়সে আমার 3 বছরের ছোট, আপনি তার বয়স 74 বছর, আমার বয়স 77। আমি মুক্তিযোদ্ধা ছিলাম, নরেন্দ্র মোদী তো মুক্তিযোদ্ধা ছিল না। আপনারা জুতা স্যান্ডেল হাতে নেন, ঝাড়ু হাতে নেন, এক হাতে জুতা নেন আর এক হাতে ঝাড়ু নেন। আমার ভিডিওর স্ক্রিনে যে ব্যক্তির ছবি দেখতে পাবেন, এক হাতে জুতা মারবেন আর এক হাতে ঝাড়ু মারবেন। এই শয়তান 1,20,00,000 প্রবাসীকে বেজন্মা বলে গালি দিয়েছেন। চলুন আমরা ভিডিও দেখি। এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না। আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না। আমরা ভিডিও দেখে আসলাম। মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন প্রবাসীরা নাকি বেজন্মা, প্রবাসীদের জন্মের ঠিক নাই। এই বেজন্মা প্রবাসীদেরকে গালি দিয়েছে। আপনারা এমন প্রতিবাদ গড়ে তুলুন, এই কুলাঙ্গারকে গ্রেপ্তার করা হবে। আর আমি
ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানকে বলতে চাই, অতি শর্তে অতি তাড়াতাড়ি এই মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করা হোক। বহিষ্কার না করলে আমরা 1,20,00,000 প্রবাসী আন্দোলন শুরু করে দেব। আমাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতার মধ্য দিয়ে আন্দোলন শুরু করে দেব। আর বর্তমান সরকারকে বলতে চাই, এই কুলাঙ্গারকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় আনা হোক। তা না হলে কিন্তু প্রবাসীরা খেপে যাবে। প্রবাসীরা কি করতে পারে বর্তমান সরকার জানে। তাই প্রবাসীদের খেপাবেন না, রাজপথে নামাবেন না। দ্রুত গ্রেপ্তার করা হোক, দ্রুত গ্রেপ্তার করা হোক, খুব দ্রুত গ্রেপ্তার করা হোক। তা না হলে সকল প্রবাসী কিন্তু রাজপথে নেমে যাবে, আন্দোলন করবে, আন্দোলন করবে, রেভিডেন্সের টাকা বন্ধ করে দিবে। প্রবাসীরা গাল শোনার জন্য বিদেশে আসে নাই। প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে, বাংলাদেশে রেভিডেন্স পাঠায়, বাংলাদেশকে সাহায্য করছে। আর এই প্রবাসীদেরকে এক এক কুলাঙ্গার গালি দেবে, অপমান অপদস্থ করবে, আর প্রবাসীরা বসে থাকবে তা নয়। এবার কিন্তু আমরা কঠোর প্রতিবাদ করব। এই মির্জা আব্বাসকে গ্রেপ্তার না করলে, বিএনপির দল থেকে সাসপেন্ড না করলে আমরা কঠিন আন্দোলন করব। অতি তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে ওকে দল থেকে সাসপেন্ড করা হোক এবং গ্রেপ্তার করা হোক। বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের যে শক্তি, সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে। আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে ধর্মটা যার যার, কিন্তু উৎসব সবার এবং এই রাষ্ট্র সবার। এবং যে কথা উনি বলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি। আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি। এটা আমার শৈশব, কৈশোর, আমার যে চেতনা, সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি। ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে, যেখানে আমরা সকল বর্ণ ধর্ম তাদের অধিকারকে রক্ষা করে এবং সমস্ত ধর্মের মানুষদেরকে অধিকার রক্ষা করে আমরা অবশ্যই এখানে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করব, জনগণের বাংলাদেশ নির্মাণ করব, অধিকার রক্ষার বাংলাদেশ নির্মাণ করব। দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল অসত্যকে পরাজিত করবার জন্য, তার আবির্ভাব হয়েছিল অসুন্দরের বিরুদ্ধে সুন্দরকে প্রতিষ্ঠা করবার জন্য, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। আজকে আমাদেরকে সেই একইভাবে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে, অসুন্দরের বিরুদ্ধে যুদ্ধ করে, অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। রাজনীতি কিন্তু রাজনীতি, এটা কিন্তু আপনার ঠিক ওই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই, কোন শিল্পের সঙ্গে সম্পর্ক। রাজনীতিতে অনেক কিছু থাকে যে কতগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেগুলো পরিবর্তন করতে হয়। যে বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসার ধর্ম, বৌদ্ধ ধর্ম হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা, প্রেমের ধর্ম। আজকের দিনটি শুধু বৌদ্ধ সম্প্রদায়ের জন্য যে একটি গুরুত্বপূর্ণ দিন বা আনন্দের দিন তা নয়, আসলে সমগ্র মানব জাতির জন্যই একটা অত্যন্ত তাৎপর্যময় দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল যে ধর্ম, সেই ধর্মগুলোকে ধারণ করেছে, ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। সেই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনশহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠা করেন এত জনপ্রিয়তা লাভ করেছিল। মূল থেকে মৌলিক, সেখান থেকে মৌলবাদ। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে কোরআন, মূল আমার রাসূল। সেই মৌলবাদ তোমরা উৎখাত করবা, এত সোজা। তোমরা মৌলবাদ উৎখাত করবার বাংলার 12 কোটি মানুষ বসে বসে আঙ্গুল চষবে। আপনি কোরআন এবং সুন্নাহ প্রত্যেকটা মৌলিক বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার ইসলামিক বিধিবিধানগুলা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আপনি মেনে চলেন। বুঝে হোক বা না বুঝে হোক আপনি মেনে চলেন। এই যে আপনি বুঝে হোক বা না বুঝে হোক মেনে চলছেন, এইটাকে সেকুলাররা বলে এটা হচ্ছে মৌলবাদী কনসেপ্ট। কথা কি বুঝতে পারছেন?
কারণ আপনি বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে এগুলো যাচাই করতে যাচ্ছেন না। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, মেনে নিয়েছি, ব্যাস। সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। এই কনসেপ্টটা হচ্ছে আল্লাহর দেয়া কনসেপ্ট। এইটা যখন আপনি বাস্তবে আমল করতে যাবেন, তখন কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিক এবং মুরতাদ, ইসলামের শত্রু যারা আছে, সবাই বলবে এই কনসেপ্টটা হচ্ছে মৌলবাদী কনসেপ্ট। মৌলবাদীরা কোনদিন ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নাই। আমি ফখরুল সাহেবকে বলবো, আপনি মৌলবাদী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী, না মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী। আমি মুসলমান, আমার মূল ঠিক আছে। আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না। 92% মুসলমানদের দেশে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে, ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনদিন রাজনীতি করতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। কাজে আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন মৌলবাদের ক্ষমতা আসবে না, আসে নাই, সম্ভাবনা নাই। আর আমি উল্টো দেখছি, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন ও সুন্নাহর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতাবাদী মানুষের বাংলাদেশ। মুসলিমদের মৌলবাদী বলা হয়, আসলে এই মৌলবাদী শব্দটার অর্থ কি? আবিধানিক অর্থে মৌলবাদী হলো সেই ব্যক্তি যে একটা নির্দিষ্ট বিষয় অথবা ক্ষেত্রের মূল নীতিকে কঠোরভাবে অনুসরণ করে। যেমন ধরেন, যদি কোনো গণিতবিদ ভালো গণিতবিদ হতে চান, তাহলে তাকে জানতে হবে, বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে গণিতের মূল সূত্রের। যদি না গণিতের ক্ষেত্রে তিনি মৌলবাদী হন, ভালো গণিতবিদ হতে পারবেন না। আপনি সব মৌলবাদীর চিত্র একই তুলি দিয়ে আঁকতে পারেন না যে সবাই ভালো অথবা সবাই মন্দ। ব্যক্তিটি কোন ক্ষেত্রে মৌলবাদী তার উপর ভিত্তি করে আপনাকে শ্রেণীবিন্যাস করতে হবে। আমার ব্যাপারটা হচ্ছে, মৌলবাদী মুসলিম হিসেবে আমি গর্ববোধ করি, কারণ আমি জানি, অনুসরণ করি এবং চেষ্টা করি ইসলামের মূল নীতিগুলো মেনে চলতে। আর আমি জানি যে ইসলামে এমন কোনো মূলনীতি নেই যা বিশ্ব মানবতার বিরুদ্ধে। হয়তো ইসলামের কিছু মূলনীতি থাকতে পারে যা কোনো অমুসলিমের কাছে মানবতা বিরুদ্ধ মনে হতে পারে, কিন্তু আমরা যখন তাদের কাছে পটভূমি ব্যাখ্যা করি যে ইসলামে কেন এইসব মূলনীতি আছে, কারণ এবং এর পেছনের যুক্তি আর পরিসংখ্যান দেখায়, এমন কোনো মানুষ নেই যে নিরপেক্ষ যে ইসলামের মাত্র একটা মূলনীতি দেখাতে পারে যা মানবতা বিরুদ্ধ। বিএনপির লোকজনদেরকে বলতেছি, যদি আপনারা আপনাদের ধর্ম বিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন, আপনারাও যদি মনে করে থাকেন যে হ্যাঁ, যে ইসলাম রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না, এই কথা যদি আপনারা মনে করে থাকেন, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্মনিরপেক্ষ। বিএনপি আমাদেরকে বলবো, যদি আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করার মতো সাহস রাখেন তো বলেন যে না, রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না। এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য। আপনার মুরগির ঠ্যাং দিবি না, তাই বলে দেখেন রানের পিস না দেয় দুদু ভাইয়ের কি রাগ, ঠিক আছে না? আমি কনফার্ম ওই মেসিয়ান না এনসিপি করে, ছাত্রদের দল করে। এরপরে দুদু ভাই খাবার গেলে না 2টা রান দিবেন, হ্যাঁ, আর ব্যান্ডে দিয়েন খিলানোর পরে। উনি খাবি আবার ব্যান্ডেও নিয়ে আসবি। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা? জনগণ সিদ্ধান্ত নেবে। এইটা তাদের যে সমস্ত পরে যে জনগণের মতামত প্রতিফলন যে বিষয়গুলো আছে সেটা হবে। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? রাস্তা বন্ধ, কেউ মেয়র হতে চায় রাস্তা বন্ধ, কেউ ভিসি হইতে চায় রাস্তা বন্ধ, কেউ ভিসিকে সরাইতে চায় রাস্তা বন্ধ, চাকরি থেকে বরখাস্ত হইতে চাকরি প্রয়োজন রাস্তা বন্ধ। অর্থাৎ এমন কোনো কিছু নাই, দাবি দেওয়া যুক্তিসঙ্গত কিনা এগুলি কোনো ধারে কাছেও নাই। 18 কোটি মানুষকে জিম্মি করার জন্য এক ধরনের কিছু লোক, স্বার্থবাদী লোক, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য জোরজবস্তি কইরা তো আর মেয়র হওয়া যায় না। ওদেরকে জুতা মারা মানে কি? একটি মুদ্রার এপিট ওপিট হয়ে গেছে আওয়ামী লীগ এবং বিএনপি। এতে ওই সময় তো সরকারি অবৈধ ছিল, সে তো বৈধ হইতে পারে না। আমি মনে
করে নির্বাচন অবৈধ হলে সেও অবৈধ। একটু এতদিন অপেক্ষা করছে, এখন আর কিছুদিন অপেক্ষা করুক, অপেক্ষার পরে তো অবশ্যই রেজাল্ট আসবে, কে মেয়র হবে আর কে হবে না। অবৈধ সময়কার আবার মেয়র কিভাবে আসে, এটা আমরা জনগণরা মেনে নিচ্ছি না। এখন আমরা এসে আবার পুরাতন বন্দোবস্ত দেখতে পাচ্ছি, ক্ষমতার নেশা, ক্ষমতার পাওয়া। তাদের তো ওভার কনফিডেন্স, তারা মনে করতেছে যে 5ই আগস্টের পরে তারা ক্ষমতায় চলে আসছে। তারা কিভাবে এত বড় সাহস পায় যে আসিফ মাহমুদের গালে জুতার বাড়ি মারে? আমি এটার তীব্র নিন্দা জানাই সাধারণ নাগরিক হিসেবে। নির্বাচন অবৈধ অথচ ওনার মেয়র বৈধতা স্বীকার করতেছে, এটা কেমন কথা? ওনারা এই যে রেডিমেড খাবারগুলো, এগুলো খাওয়ার জন্য একেবারে কি ছেড়ে কি করবে ওনারা নিজেও জানে না। তখন ওনারা কোথায় ছিলেন যখন ওনাদের নেত্রী কারাবন্দী ছিলেন? হ্যাঁ, ওনাদের আরও নেতাকর্মীরা ছিলেন, তখন ওনারা কোথায় ছিলেন? তখন ওনারা কেন কোনো কথা বলতে পারেনি? এই যে মেয়র হওয়ার জন্য, ইশাকের জন্য এরা সব আন্দোলন করছে, এ থেকে সরে আসা দরকার। আসিফ মাহমুদ এমন একজন যোদ্ধা 24শে গণঅভ্যুত্থানে, যারা বলেছিল যে কাল নয় আজকেই আমরা লং মার্চে বের হব, যে উনি একজন যোদ্ধা, ওনাকে যারা এভাবে এই জুতা নিক্ষেপ করছে এইটা লজ্জাজনক। তারা, আমি বলবো তাদের মধ্যে যে জ্ঞান, সেই জ্ঞানটুকু নেই যে কাকে কোন জায়গায় সম্মান দিয়ে কথা বলতে হবে, তারা সেটা ভুলে গিয়েছে। ওই যে বললাম না, রেডিমেড খাবার খেতে খুব ভালো লাগে, এখন খাবারগুলো খেয়ে কিছু কিছু জায়গায় খাচ্ছে, খেয়ে ঢাকর দিচ্ছে। সেই ঢাকরটাই আবার এই 24-এর যারা যোদ্ধা তাদের উপর বিভিন্নভাবে ওরা করছে, আক্রমণ করছে। সেটা এখন নির্বাচন করলেই তারা পাশ করবে, তারা ক্ষমতায় প্রধানমন্ত্রীত্ব লাভ করবে, কিন্তু আসলে কি তারা কিছু করতে পেরেছে এই গত 15 বছরে? এখানে সে নির্বাচন মানে না, কিন্তু তার মেয়রও সেটা বৈধ। একটা দেশের যখন নির্বাচনটা বানচাল ঘোষণা করা হইলো, অবৈধ ঘোষণা করা হচ্ছে, সেখানে সে কিভাবে বৈধতা? আমাদের আসিফ মাহমুদ, এখানে আমাদের নাহিদ ইসলাম, আমাদের হাসনাত আবদুল্লাহ, আমাদের সাজিদ আলম, ওরা কারা? ওরা আমাদের দেশের সন্তান। ওরা নিজের জানকে বাজি রেখে 24-এর গণঅভ্যুত্থান করিয়েছে। ওরা ছিল তখন ওই গণঅভ্যুত্থানের মহানায়ক। ওদেরকে জুতা মারা মানে কি? আপনার আমার দেশের শহীদদের গালে জুতা মারা। এখন তারা সংস্কার চায় না, তারা নির্বাচন চায়। আপনি কি মনে করেন এখন নির্বাচন দিলে আবার সেই 15 ফ্যাসিস্ট ফিরে না আসবে? বলেন সরকার ব্যবস্থায়। এখন আমরা এখন নির্বাচন চাই না, আমরা আগে স্থানীয় নির্বাচন চাই, তারপরে আমরা জাতীয় নির্বাচন চাই। আগে সংস্কার, তারপরে নির্বাচন হবে। কেন এত নির্বাচন? এতদিন সহ্য করতে পারছে, এখন কেন পারে না তারা সহ্য করার জন্য? যে গায়ের জুড়ে সবাই নিজেদের দাবি আদায় করে নিতে চাইতেছে আর কি। আচ্ছা, ইশাক যে মেয়র হয়েছে, এটা তো হয়েছে যে ইশাক সাহেব যে মেয়রশিপ যে দেওয়া হয়েছে, ওইটা তো হয়েছিল নির্বাচন কমিশনের আদেশে, তাই না? নির্বাচন কমিশন চাইলে তো তাহলে বিএনপির ক্ষমতায় বসাই দিতে পারে। এভাবে তো আসলে জিনিসগুলো হইতে পারে না। আসিফ মাহমুদের কথা বলতেছে, তো এটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এটাকে বলা যেতে পারে যে পলিটিক্যালি কি বলে, নোংরামি বলা যেতে পারে। ইশাক সাহেব নির্বাচনের ফলাফলের পর উনি আদালতের শরণাপন্ন হয়, এই দৃষ্টিকোণ থেকে যে ভোটাররা তাদের নির্বাচিত নেতাকে তার দায়িত্বে বসাবে, এইটাই আমি তাদের এইটাকে সমর্থন করি। আর কারোই হচ্ছে অপেক্ষা করার বা হচ্ছে যে লিগ্যাল প্রসেসে যাবে ওইরকম হচ্ছে নাই, সবাই হচ্ছে আপনার লোক বল দেখায়, ক্ষমতা দেখায়, এভাবে হচ্ছে সবাই এখনই হচ্ছে ক্ষমতাটা কুক্ষিগত করার চেষ্টা করতেছে। আসিফ মাহমুদকে নিয়ে, আচ্ছা উনি হচ্ছে একবারে অগ্র সেনানী, জুলাই বিপ্লবের অগ্র সেনানী একজন মানুষ। ওনারা অনেক স্যাক্রিফাইস করছে, এটা মানতেই হবে। ওনাদের মধ্যে অনেক সমস্যা আছে, এনসিপির মধ্যে সমস্যা আছে, বাকশাসের মধ্যে সমস্যা আছে, সেটা হচ্ছে আলাদা হিসাব। বাট ব্যক্তিগতভাবে এরকম আক্রমণ করা কখনোই ঠিক না আর কি। এর জন্য সরকারের নতুন করে আবার নির্বাচনের পরে তার ভাবা উচিত। তো জনগণের মাধ্যমে আসিফ মাহমুদ আসছে, সে অনেক সাহস নিয়েই তো এই কাজগুলি করছে। তো সবাই একটু সুযোগ দেওয়া দরকার যে এরকম অপমান কোনো বড় নেতার কোনো অপমান এরকম করা উচিত না। আপনি যান, এই ক্যাম্পাস আমাদের, আপনার এই ক্যাম্পাস আমাদের, আপনি এই ক্যাম্পাসের কে? আমাদেরকে ভিসি স্যার এই জায়গায় ব্রাশ ফায়ার করবে, মাইরা ফেলবে, তারপর আমরা এখান থেকে যাব। আচ্ছা, আপনার কি মনে হয় যে বিতর্কিত করা কিংবা আন্দোলন নিয়ে প্রশ্নবিদ্ধ করার জন্য কি ঘটনা ঘটানো হচ্ছে? এটা প্রশাসন, পুলিশ, ছাত্রলীগের সহযোগিতায় আমাদের যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন আপনি? প্রশাসন, পুলিশ এবং ছাত্রলীগ, আমরা সবাইকে দায়ী করছি।